আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, নির্বাচনী সংলাপে আমরা আজকে যাকে যুক্ত করছি, নরসিংদী জেলার অন্যতম একজন নন্দিত মুখ, নরসিংদী 2 এর সংসদ সদস্য হিসাবে যার নামটি মাঠ পর্যায়ে শোনা যাচ্ছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যাকে নিয়ে ব্যাপক আলোচনার দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে, নরসিংদী জেলা বিএনপির সদস্য হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই সাথে একজন আইনবিদ হিসেবে ঢাকা আইনজীবী সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তার কাছ থেকে আমরা আগামী নির্বাচন নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব সৈয়দ নজরুল ইসলাম। যে জনাব আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন টান একটি উত্তেজনাময় একটি প্রেক্ষাপট। বিগত 17 বছর যাবৎ উৎসবমুখর ভোট কি জিনিস এ জাতি তা দেখেনি। ভোট মানে নানা রকম কালাকানুন, নানা রকম কাহিনী। সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে দর্শকদেরকে জানান যে দীর্ঘ সময় ত্যাগ করেছেন, তিতিক্ষার মাধ্যমে রাজনীতি করেছেন, আইন পেশায় আইনজীবীদের সাথে যুক্ত থেকে দেশ এবং জনগণের কল্যাণে যেহেতু নিজেকে আপনি প্রস্তুত করেছেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আপনার নির্বাচন এলাকার জনগণের জন্য আপনি কতটা নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছেন এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার নির্বাচন এলাকার বাসীর জন্য আপনার কি প্রত্যয় বা প্রত্যাশা? প্রথমেই আমি নরসিংদী জেলার পলাশ থানা সাধারণ জনগণের পক্ষ থেকে, নরসিংদী নির্বাচন আসন 2 এর পক্ষ থেকে আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতেছি। প্রকৃতপক্ষে আপনি সুন্দর একটা প্রস্তাবনা রেখেছেন যে জনগণ বর্তমান নির্বাচন নিয়ে কী অবস্থায় আছে। প্রকৃতপক্ষে নরসিংদী 2 আসন পলাশ একটা শিল্পনগরী এলাকা, ওই এরিয়ার জনগণ বিগত যেই কয়েকটা সংসদ নির্বাচন হয়েছে এই 16 বছরে, প্রত্যেকটা নির্বাচনের একটা নির্বাচনেও তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সেই জন্য সাধারণ জনগণ অধীর আগ্রহের সহিত অপেক্ষায় আছেন যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে তাদের ইচ্ছামতো ভোট প্রদান করতে পারবে। এবং আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকেই ছাত্রদলের সাথে সংযুক্ত থেকে পলাশ থানার সাধারণ জনগণের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমার জন্ম পলাশ থানার ডাঙ্গা ইউনিয়ন বিরিন্দার একজন সম্ভ্রান্ত পরিবারে আমার জন্মগ্রহণ। সেই সুবাদে জন্মসূত্রেই আমি নরসিংদী 2 আসনের একজন ছাত্রদলের কর্মী থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। এবং যেহেতু আমি আমার ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলাম, সেই হিসাবে আমি ওই অঞ্চলের জনসাধারণের সাথে আমার একটা হৃদ্যত সম্পর্ক বহুদিন পূর্ব থেকেই ছিল। আমার বাবা মরহুম সৈয়দ তোফাইল উদ্দিন, উনি জনগণের খেদমত করেছেন। উনি আমাদের অঞ্চলে অনেকবার নির্বাচিত মেম্বার ছিলেন এবং সিলেক্টেড চেয়ারম্যান ছিলেন। আমার বড় ভাই, আমরা 2 ভাই, আমার বড় ভাই সৈয়দ মোহাম্মদ ইকবাল, উনি আপনারা জানেন দুইবার নরসিংদীর জনগণের ভোটে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং উনি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছিলেন একাধিকবার। এবং উনি আমাদের ডাঙ্গা ইউনিয়নকে স্যানিটারি মুক্ত প্রথম বাংলাদেশের একটা ইউনিয়ন হিসেবে ঘোষণা করেছিলেন। পারিবারিকভাবেই আমাদের জন্মটা একটা ঐতিহ্যবাহী ফ্যামিলিতে, রাজনৈতিক পরিবারে বা রাজনৈতিক সম্পৃক্ততার পরিবার আপনার। জি, রাজনৈতিক সম্পৃক্ততার পরিবার। ওই হিসাবে আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলাম। আর সেই জড়িত থাকার কারণেই সাধারণ জনগণের সাথে মেলামেশার একটা সুযোগ ছাত্র জীবন থেকে পারিবারিক সূত্রে পেয়ে আসছি। এবং পলাশের এরকম কোনো গ্রাম, এরকম কোনো ওয়ার্ড, এরকম কোনো ইউনিয়ন নাই যে জায়গায় আমার পদার্পণ ছিল না বা বর্তমানে নাই। আপনি ইতিপূর্বে মাঠ পর্যায়ে চষেছেন, বিশেষ করে 2018 সালে নির্বাচন দেশবাসী দেখেছে। নিশিদার রাতের ভোট এদেশে আওয়ামী লীগ করে গেছে, আমি ভোট করে গেছে 2024-এর 7 জানুয়ারিতে। তো আপনার মাঠ চষার প্রেক্ষাপট বা জরিপ জনগণের কাছে আসলে আপনার অ্যাকসেপ্টেবিলিটির সাথে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে উৎকণ্ঠার যে জায়গাটি, নতুন আরেকটি
কথা সংযুক্ত হচ্ছে পিআর পদ্ধতি নাকি সিআর পদ্ধতি নাকি ডিআর পদ্ধতি, এরকম নানা রকম কথা শোনা যাচ্ছে। জনগণের যে উৎকণ্ঠা, এই উৎকণ্ঠার জায়গা থেকে আপনার আসলে অভিব্যক্তি। অ্যাকচুয়ালি শুধু পলাশ না, সারা বাংলাদেশের আপামর জনসাধারণ কেউ পিআর পদ্ধতি চাচ্ছেন না। তার একাধিক যুক্তিযুক্ত কারণ আছে। কারণ পিআর পদ্ধতিতে সাপোজ আমি নরসিংদী 2 আসনে আমি দানের শীষের মনোনয়ন পেলাম, আমাকে ভোট দিল জনগণ। এই জায়গায় দেখা গেল এমপি হিসেবে মনোনীত হইলেন রাজশাহীর একজন ব্যক্তি। জনগণ চায় তারা যাকে ভোট দিবে সেই আসনের প্রতিনিধিত্ব করুক। শুধু নরসিংদী পলাশ না, সারা বাংলাদেশের প্রত্যেকটা ভোটার চান যে উনি যাকে ভোট দিবেন সেই তার প্রতিনিধিত্ব করুক। যাকে উনি চিনেন না, যাকে উনি জানেন না, ওই রকম কেউ আইসা ওনার আসনে প্রতিনিধিত্ব করুক, ওনাদের সেবক হিসাবে থাকুক আর নেতা হিসাবে থাকুক আর সংসদ সদস্য হিসাবে থাকুক, ওনারা ওইটা চান না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার এলাকার জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ কেউ পিআর পদ্ধতি চাচ্ছেন না, সে হিসাবে আমি একজন সাধারণ কর্মী হিসাবে এবং এই সমাজের একজন বিবেকবান ব্যক্তি হিসাবে আমিও চাই না এই দেশে পিআর পদ্ধতি চালু হোক। পিআর পদ্ধতি আমাদের দেশের জন্য না, হয়তো অনেক দেশে বহির্বিশ্বে আছে, কিন্তু বহির্বিশ্বের প্রেক্ষাপট আর আমাদের প্রেক্ষাপট, আপনি একজন সাংবাদিক, আপনি অনেক ভালো জানেন, যে ভালো বুঝেন এই দেশের প্রেক্ষাপটটা। এই দেশের জনগণ কেউ চাচ্ছেন না পিআর পদ্ধতি, ওইটা কারো পকেট থেকে বাহির করা একটা দাবি বা ইস্যু আমি ব্যক্তিগতভাবে মনে করি। শেষ মুহূর্ত পর্যন্ত সেটি আসলে হালে পানি চলবে কিনা, যারা এই দাবিগুলি করছে, মাঠ গরম করতে চাইছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্রের গন্ধ অনেকে দেখছে, সেটি আসলে বাস্তবে হবে কিনা, সব কিছু একাকার করে দিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনটি আগের ট্রেডিশনাল পদ্ধতিতেই হবে কিনা আপনি কি মনে করছেন? ইনশাল্লাহ জনগণের আশা এই পর্যন্ত প্রতিফলন হয়ে আসছে, সামনেও হবে। আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমি এইটাই মনে করি এবং সেইটাই বাস্তবায়ন হবে। এইটা বাংলাদেশের সংবিধানে নাই, এটা বাংলাদেশের জনগণ চাচ্ছে না, বাংলাদেশের শিক্ষিত মানুষ চাচ্ছে না, মূর্খ মানুষ চাচ্ছে না, কোনো প্রেশার কোনো লোকজন এটা চাচ্ছে না। অতএব পিআর পদ্ধতি এই দেশের জনগণ মানবে না, মানতে পারে না। অতএব এই পিআর পদ্ধতি আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে হওয়ার কোনো সুযোগ নাই। আমি আশাবাদী এবং জনগণ আশাবাদী, অবশ্যই পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন হবে না। এটা কারো বললাম তো পকেট থেকে বাহির করা কোনো নির্বাচনকে কালক্ষেপণ করার জন্য একটা প্রসেস বা প্রেসক্রিপশন বা ইস্যু, অবশ্যই জনগণ এটা মেনে নিবে না। এবং বর্তমান সরকারও যারা দায়িত্বে আছেন অবশ্যই পিআর পদ্ধতিকে প্রাধান্য দিবেন না। যেইভাবেই ইতিপূর্বে জনগণ ভোট দিয়েছেন, তার ভোটে তার এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমরা আশাবাদী এইভাবেই হবে। তবে জনগণ আশাবাদী এইবার ফেয়ার নির্বাচন হবে, তাদের ভোট তারা দিতে পারবেন এবং তারা যাকে ভোট দিবেন সেই তার এলাকার নেতৃত্ব দিবেন, সংসদ সদস্য হবেন। 81 সালের পর থেকে দুই নেত্রীর বাংলাদেশ হিসেবে পরিচিত, দুই নেত্রীরই বচন বাচন সবার কথা মুখস্থ, জাতি দুই নেত্রীকে খুব ভালো করে চিনেছে। 97 সালে শান্তি চুক্তি, রোহিঙ্গাকে এদেশে অনুপ্রবেশ করিয়ে শেখ হাসিনা লবিস্ট নিয়োগ করে নোবেল লরিয়েট হওয়ার জন্য নানা রকম বছরের পর বছর কথাবার্তা বলেছে। সেক্ষেত্রে এদিকে আবার ত্যাগের মহিমায় অন্যরকম একটি জায়গায় যে পিস ফর ডেমোক্রেসির ক্ষেত্রে ম্যাডাম খালেদা যে পরাকাষ্ঠা স্থাপন করেছেন, যেভাবে আপোষরতা রেখে, নীতি রেখে, নৈতিকতা রেখে নিজের ক্ষেত্রে নিজেকে কাস্টডি দেওয়া হয়েছে, তারপরও নিজের ক্ষেত্রে কখনো তিনি হরতাল করতে বলেননি, তাকে মুক্ত করার জন্য কোনো নেতাকর্মীকে তিনি রাজপথে নামতে বলেননি। এই নীতি নৈতিকতা বা পিস ফর ডেমোক্রেসির ক্ষেত্রে যে অক্ষয় বা অবদান ম্যাডাম খালেদা জিয়া রেখেছেন, সেক্ষেত্রে তাকে নোবেল লরিয়েট হিসাবে কল্পনা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে ম্যাডাম খালেদা জিয়া নোবেল লরিয়েট হতে পারেন, এই কথাটি দেশ বিদেশ মিলে ব্যাপক চাউর একটি ঘটনা। আপনি কি মনে করছেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট হোক বা পরে হোক, ম্যাডাম খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষা বিচার করে বিশ্ব মডেলরে আসলে ম্যাডাম খালেদা জিয়াকে পিস ফর ডেমোক্রেসির ক্ষেত্রে নোবেল লরিয়েট হিসেবে স্বীকৃতি দিবে কিনা আপনি মনে করছেন? আমি মনে করি, শুধু মনে করি না, অবশ্যই অবশ্যই সময়ের ব্যাপার। ম্যাডাম খালেদা জিয়া অবশ্যই বিশ্ববাসী দেখেছেন তার ত্যাগ, তার নেতৃত্ব, তার মহানুভবতা, তার নির্দেশনা, তার লিডারশিপ এবং এই দেশের জনগণের প্রতি তার মহাব্বত, ভালোবাসা। অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই নোবেলের
মনোনীত হবেন এবং পুরস্কার পাবেন, এটার জন্য কোনো লবিস্ট লাগবে না। একটু আগে আপনি যার কথা বলেছেন সে লবিস্ট নিয়োগ করেছে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া লবিস্ট নিয়োগের প্রয়োজন হবে না, কারণ বিশ্ববাসী দেখেছেন তার নেতৃত্ব, তার জনগণের প্রতি তার ভালোবাসা। তাকে বহু রকমের পরিকল্পনা, বহু রকমের হুমকি দেওয়া হয়েছিল দেশের বাইরে চলে যেতে। এই স্বৈরাচারী সরকার, আপনারা আয়নাঘর সহ বিভিন্ন কিছু ইতিমধ্যে আপনারা নিজেরাই জানেন, সবাই দেশবাসী সবাই জানেন। আমি শুধু বিশ্বাস করি না, আমি মনে করি সময়ের ব্যাপার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল সময়ের ব্যাপার ওনাকে ঘোষণা করবেন। এটার জন্য কোনো লবিস্ট লাগবে না, এটার জন্য কোনো প্রস্তাবনা লাগবে না, কারণ বিশ্ববাসী দেখেছেন ইতিমধ্যে তার গ্রহণযোগ্যতা, তার নেতৃত্ব, তার মহানুভবতা। অতএব ওনাকে অবশ্যই নোবেল যারা সিলেক্ট করেন তারা অবশ্যই নোবেলের ইতিহাস ঘাটলে যেটি দেখা যাচ্ছে যে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বিগত 4 বছর আগে আবিই আহমেদ কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন। আমরা দেখেছি যে ডেমোক্রেসির সাথে লড়াই করার কারণে, ডেমোক্রেসির জন্য লড়াই করার কারণে অং সান সু চিকে কিন্তু আরও 30 বছর আগে নোবেল লরিয়েট করা হয়েছে। এ পর্যন্ত 54 জন নারী নোবেল লরিয়েট হয়েছেন। একাধিক নারী একাধিকবার দ্বিতীয়বার করে নোবেল লরিয়েট হয়েছেন। সেই বিষয় বিচার করে সকল কারিকুলামকে ওভারকাম করে ম্যাডাম খালেদা জিয়া নন্দিত মুখ হিসাবে দেখা যাবে কিনা, ইতিহাসের অন্যতম একটি জায়গায় তিনি পৌঁছতে পারবেন কিনা, কি মনে করা যাচ্ছে? আমি তো বললাম শুরুতে এটা সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। অবশ্যই অবশ্যই এই নোবেলের যারা প্রদান করেন, যারা এই টিমটা, তারা অবশ্যই ইতিমধ্যেই ওনার বিচক্ষণতা, ওনার রাজনীতি, ওনার অনেস্টি ওনারা বিবেচনা করেছেন। সময়ের ব্যাপারে এটা ঘোষণা হবে আমি বিশ্বাস করি। এই দেশের জনগণ বিশ্বাস করে, জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করে। সময়ের ব্যাপার, উনি অবশ্যই ওনাকে নোবেল মনোনীত করবেন, এবং সেটা আবারও বলতেছি সময়ের ব্যাপার ইনশাল্লাহ। 2015 সালে গণতন্ত্র হত্যা দিবস নামে এক দফা দাবি বাস্তবায়নের জন্য বিএনপি তথা 20 দলীয় জোট কিন্তু রাজপথে আন্দোলন শুরু করে। এই আন্দোলনটি 90 দিন চলার পরে অটো হাইড হয়ে গিয়ে এক দফার জায়গা থেকে বিভিন্ন দফায় দিয়ে বিএনপি শেষ পর্যন্ত 31 দফা পর্যন্ত 2023 সালে পর্যন্ত ঘোষণা করে। জুলাইয়ে যখন 9 দফা নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছিল, তখন 9 দফাকে ওভারকাম করে এক দফায় রূপান্তরিত করা, এই সেই 2015 সালের এক দফা সামনে আনার যে মাস্টার মাইন্ড, যে প্ল্যানার, তার মাস্টার মাইন্ডটি যেভাবে চুরি করা হচ্ছে, মাস্টার মাইন্ডের ব্যাপারটা নিয়ে নানা রকম কথাবার্তা শোনা হচ্ছে। কে মাস্টার মাইন্ড, ইতিহাস কি বলছে? আসলে ইতিমধ্যে এই দেশের জনগণ বুঝেছে যে যাকেই মাস্টার মাইন্ড বলুক, প্রকৃত পক্ষে মাস্টার মাইন্ড আমাদের যাকে নিয়ে তখন কথা বললাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে নোবেল পুরস্কারের সময়ের ব্যাপার, তার সুসন্তান তারেক রহমান সুদূর লন্ডনে থেকে এই জাতীয়তাবাদী দলকে নির্দেশনা দিয়ে গাইড করে যেভাবে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছেন, সারা বিশ্বের কাছে এখন ওটা ক্লিয়ার, স্পষ্ট। দিনের বেলা যেরকম সূর্য উঠলে সমস্ত কিছু দেখা যায়, মানুষ এখন বুঝতেছেন যে এই যে এক দফা এটা কিভাবে আসছে, কার মাধ্যমে আসছে। এবং আপনারা দেখেছেন আজকে যারা 24-24 করতেছেন, এই 24-এর নেতৃবৃন্দ যখন এক পর্যায়ে ওনারা যে কোনো পরিপ্রেক্ষিতে হোক ওনারা ওনাদের কার্যক্রম, ওনাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলেন, তখন তার ব্যাকফুট থেকে কি ঘোষণা আসছিল, সেই ঘোষণাগুলো কার মাধ্যমে আসছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সাংবাদিকরা আপনাদের মাধ্যমে দেশবাসী সহ সারা বিশ্ব জেনেছেন প্রতিটা কর্মসূচি কিভাবে আসতো, কিভাবে সেই কর্মসূচিগুলো পালন করা হতো। যেরকম আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যেই নির্বাচনের যে বিপি প্রার্থী, সে একটা কথা বলেছিল, আপনারা কেউ কাউকে ছেড়ে যান না। এই স্লোগান কোথা থেকে আসছে? এই স্লোগান তারেক রহমানের মুখ থেকে আসছে, প্রকাশ হয়েছে বর্তমান বিপি প্রার্থীর মাধ্যমে। প্রতিটা কর্মসূচি দেশনায়ক, আগামীর দেশনায়ক তারেক রহমানের বিচক্ষণতায় এই জাতীয়তাবাদী ছাত্রদল সহ যুবদল, মূলদল, স্বেচ্ছাসেবক দল সমষ্টিগতভাবে ছাত্ররা সামনে ছিল। ছাত্রদের এক পর্যায়ে ওদের ব্যানার ইউজ হয়েছে, কিন্তু সমস্ত কার্যক্রম আজকে আপনার সামনেও অনেক আইনজীবীরা আছেন, ওনাদের রাজপথের যদি ইতিহাস দেখেন, অনেক সময় ফেসবুকে আসে, অনেক মহিলা আইনজীবী, আমাদের অনেক পুরুষ আইনজীবী, ওনারা তখন 5 তারিখের আমি আগের
কথা বলতেছি, ওনারা এই জায়গায় আদালতে 1 ঘন্টা 2 ঘন্টা ওনার কাজ করে বাকি সময়টা ওনারা রাজপথে দিয়েছেন। ছাত্ররা আন্দোলন করেছেন, তার পিছনে এই আজকে আমরা প্রত্যেকটা আইনজীবী ওইটার সাথে জড়িত ছিলাম। আপনি তার পূর্বে আপনার 5 তারিখের পূর্বে, আমার তারিখটা মনে নাই, শেখ হাসিনা কর্মসূচি দিয়েছিল কালো বেশধারণ, আপনার মনে আছে কিনা সেই ডেটটা? 5 তারিখে আর পূর্বে যখন কালো বেশধারণের ঘোষণা দিয়েছিল, সারা দেশের জনগণ তাদের ফেসবুক আইডি লাল করে ফেললো, কপালে লাল ফিতা নিয়ে মানুষ রাস্তায় চলে আসলো। এইটা শুধু ছাত্রদের মধ্যে ছিল না, সমস্ত জনগণের দাবি চলে আসছিল, এবং এই দাবিটা তৈরি করতে সক্ষম হয়েছিলেন আগামীর দেশনায়ক তারেক রহমান। ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় পর্যায়ক্রমে, এই যে আপনি আরেকটা কথা বললেন 31 দফা, 31 দফা কোথা থেকে আসছে, কখন আসছে, কার মাধ্যমে আসছে? আজকে সংস্কার বলতেছে, সংস্কারের যেই কথাগুলো বলতেছে প্রতিটা সংস্কার 31 দফার মধ্যে আছে, এবং 31 দফার প্রতিটা দফা এই দেশের জনগণের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে না, কোনো দলের স্বার্থে না, এই দেশের জনগণের ভালো মন্দ প্রতিটা জিনিস 31 দফার মধ্যে নিহিত আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী সংসদ নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারিতে হবে, এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা জনগণের ভোটে নির্বাচিত হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা গ্রহণ করবেন, এবং 31 দফার প্রতিটা দফা এই দেশের জনগণের জন্য জাতীয়তাবাদী দল বাস্তবায়ন। নরসিংদীতে 5টি সংসদীয় আসন রয়েছে, নরসিংদী 2 আপনার সংসদীয় এলাকা। আপনি বলেছেন যে তৃণমূল থেকে একেবারে পরিবারতান্ত্রিকভাবে আপনারা জনগণের সাথে সম্পৃক্ত এবং জনসেবার সাথে আপনারা সংযুক্ত থেকে আপনি নিজেও দীর্ঘ সময় রাজপথে আছেন। সেক্ষেত্রে আগামী 14 সংসদ নির্বাচন উপলক্ষে দলের কাছে দলীয় মনোনীত প্রার্থীতার ব্যাপারে আপনার আশাবাদ কি, আর দল যদি আপনাকে মনোনয়ন দেয় বিজয়ের কি আসলে মানে প্রত্যাশা আপনি করছেন? প্রকৃতপক্ষে আমি ইতিপূর্বে আপনাকে বলেছি যে আমি রাজনৈতিক ফ্যামিলিতে আমার জন্ম, এবং আমি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের দায়িত্ব নিয়ে আজকের এই পর্যায়ে আসছি, এবং আমি বহু সময় পলাশের প্রতিটা ইউনিয়ন, থানা, ওয়ার্ডে বহু সময় বহু ঘাম ব্যয় করেছি দলের স্বার্থে, জনগণের স্বার্থে। আমি আশাবাদী আমার দল আমাকে মূল্যায়িত করবে, আমার শ্রমকে মূল্যায়িত করবে, আমার নেতৃত্বকে মূল্যায়িত করবে, এবং দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করলে আমি নরসিংদী 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার দলের যেই আশার উপর নির্ভর করে দল আমাকে মনোনয়ন দিবেন, সেই আশা আমি পরিপূর্ণভাবে পূরণ করব, এবং দলকে ওই আসনটি বিপুল ভোটে আমি নির্বাচিত হয়ে আমার দলকে আমি উপহার দেব। জননেতা তারেক রহমানকে আমি বলতে চাই, যদি আমি দলের মনোনীত হই, যেহেতু পলাশে আমার জন্ম এবং পলাশে বহু সময় আমার দেওয়া, এবং পলাশের জনগণের সাথে আমার ওতপ্রোতভাবে আমি জড়িত, সেই হিসাবে পলাশের এরকম কোনো জনগণ নাই ব্যক্তি নজরুলকে চিনে না, ব্যক্তি নজরুলের ফ্যামিলিকে চিনে না, ব্যক্তি নজরুলের আদর্শকে চিনে না। অবশ্যই জনগণ আমাকে এবং আমার দলকে মূল্যায়িত করবে, এবং আমি এই আসনটি আমার দলের চেয়ারম্যানকে উপহার দিব ইনশাল্লাহ। প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার জন্মস্থান ছিল আপনাদের নরসিংদী। এই ফ্যাসি বিরোধী আন্দোলনে নরসিংদীর জেল ভাঙা হয়, জেল থেকে বেরিয়ে গিয়ে যে আন্দোলনটি হয়, এক নরসিংদী যে আন্দোলনটি সারা দেশে দেখিয়েছে, এটি অন্যতম একটি বৃহৎ একটি শক্তি কিনা, জাতীয়তাবাদের অন্যতম একটি বৃহৎ ভিত্তি নরসিংদীতে তৈরি হয়েছে কিনা? প্রকৃতপক্ষে আমি তো শুরুতেই বলেছি যে আজকের এই 24 বলেন আর এই 5ই আগস্ট বলেন, এই সমস্তটার পিছনেই আমাদের লিডার জনাব তারেক রহমানের ব্রেন, শ্রম এবং বুদ্ধিতেই হয়েছে। এবং আমি ব্যক্তি নজরুল ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকার পরও আমি প্রতিদিন আদালতের পর আমি নরসিংদী চলে যেতাম, এবং এমনকি যখন এই আন্দোলনটা হয়েছিল তখন আমি বারের সাধারণ সম্পাদক না, কিন্তু আমি
প্রায় সময়ই নরসিংদীতে চলে যেতাম ওই আন্দোলনের জন্য। খায়রুল কবির খোকন ভাইয়ের সাথে আমার সবসময় ফোনে যোগাযোগ হইতো এবং ওই বারের যারা আইনজীবী নেতৃবৃন্দ ছিল তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ ছিল। যখন জেলখানা ভেঙে ফেললো তখন জেলখানার আমি তাৎক্ষণিক ওই জায়গার অবস্থা জানার জন্য ওইটার পাশের সার্কিট হাউসের পাশে আমাদের একজন সাবেক, আমি নাম বললাম না, নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, তার সাথে ফোনে সমন্বয় করতেছিলাম এবং অন্য নেতৃবৃন্দের সাথে ফোনে সমন্বয় করতেছিলাম অবস্থা এবং পরবর্তী কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে সেগুলি বাস্তবায়ন করার জন্য। এবং কারফিউর মধ্যে আমি রাত্রে 12টার পর আবার ঢাকায় চলে আসছি, আবার দলের নির্দেশনায় আবার এলাকায় যাই। এলাকায় যে আমার যেই নির্বাচনী আসন নরসিংদী 2, ওইটা নরসিংদী সদর থেকে 15-16 কিলোমিটার দূরে, কিন্তু ওই আন্দোলনে আমার গ্রাম, আমার আশেপাশের গ্রামের অনেক ছাত্র দলের পোলাপানকে আমি আমার নিজস্ব বুদ্ধি ক্যাপাসিটিতে আমি তাদেরকে নরসিংদীতে প্রতিদিন পাঠানো হইতো এবং অনেক সময় আমি সশরীরে উপস্থিত থেকে তাদের আর্থিক মানসিক বিভিন্নভাবে যোগান দিয়েছি। অনেক সময় ফোনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে ওদেরকে অনুপ্রেরণা দিয়েছি, পাশে থেকেছি। আমরা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্মীবিন্দু নেতৃত্বের কারণেই আজকের এই প্রেক্ষাপট হয়েছে। জি, অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকায় যারা ভোটার, যারা আপনাকে চান বা যাদের কাছে আপনি গিয়েছেন বা অনেকের কাছে যেতে পারেননি, এই ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে হয়তো আপনার বার্তাটি পৌঁছে যাবে ঘরে ঘরে, যেহেতু ডিজিটাল মিডিয়ার সাথে সবাই মোটামুটি সম্পৃক্ত। আপনার নির্বাচন এলাকার যারা জনগণ রয়েছে তাদের কাছে আপনার প্রত্যাশা কি, তাদের কাছে আপনার চাওয়াটা কি? তাদের কাছে আমার প্রত্যাশা একটাই, তারা ব্যক্তি নজরুলকে চিনেন, ব্যক্তি নজরুলের আদর্শ জানেন, ব্যক্তি নজরুলকে তারা কাছে পেয়েছেন, সুবিধা অসুবিধায় পেয়েছেন। ব্যক্তি নজরুলকে ওনারা 1 বছর যাবৎ চিনেন না, ব্যক্তি নজরুলকে ওনারা 2001 থেকে চিনেন না, ব্যক্তি নজরুলকে ওনারা 90 সন থেকে চিনেন না, ব্যক্তি নজরুলকে তারা চিনেন আরো বহু পূর্বে থেকে। এবং ব্যক্তি নজরুল ছাত্র জীবনের ডাঙ্গা ইউনিয়নের সদস্য সচিব থেকে রাজনীতি শুরু করে অদ্যাবধি পর্যন্ত সমস্ত নেতাকর্মীদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুখে দুঃখে তাদের জনগণের পাশে ছিলেন, বাকি জীবনও থাকবেন। আমি আশাবাদী, আমার দল আমাকে মনোনীত করলে পলাশের জনগণ অনেক সচেতন, ওনারা ভালো মন্দ বুঝেন, ওনারা ওনাদের প্রতিনিধিত্ব বাছাই করার মতো ক্যাপাসিটি ওনাদের আছে এবং ওনারা সঠিক নেতাকেই ভোট দিবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আশাবাদী ওনারা ভুল করবেন না, ওনারা ওনাদের নজরুলকে বেছে নেবেন এবং দানের শীষ প্রতীকে ভোট দিবেন। অবশ্যই ওরা ব্যক্তি নজরুলকে দানের শীষ প্রতীকে জয়যুক্ত করবেন। এখন বর্তমানে একজন ব্যক্তি নজরুলকে কল দিলে যেমন পাওয়া যায় বা ব্যক্তি নজরুল সবাইকে কল ব্যাকটি করেন, এই প্রয়োজনীয়তাটা ব্যক্তি নজরুল এমপি হবার পরে পাওয়া যাবে কিনা, নাকি ফোন রিসিভ না করা ভিআইপি ব্যক্তি নজরুল হবেন, ভিআইপি এমপি হবেন? এটি আমরা দেখতে পাবো। অনেক এমপি আছেন যারা এখন খুবই জনগণের সাথে কানেক্টেড থাকবেন, কিন্তু এমপি হওয়ার পরে তিনি আর জনগণের ফোন রিসিভ করবেন না, জনগণের ফোন তার কাছে বিরক্তির কারণ হবে। এটি আসলে অন্যতম জনপ্রতিনিধিদের ক্ষেত্রে একটা বাষ্প কিনা, বিষ ফোড়া কিনা। একজন ব্যক্তি নজরুল মোবাইল ফোন রিসিভ করার ব্যাপারটি কিভাবে দেখছেন বা কল ব্যাক করার প্রয়োজনীয়তাটা কিভাবে দেখে? আসলে সুন্দর একটা কোশ্চেন করছেন। 89 সন থেকে ছাত্র জীবন থেকে যাদের সাথে চলাফেরা করছে তারা এখন বুড়া হয়ে গেছেন। ওনারা সহ নতুন যারা এখন ছাত্রদল করতেছেন তারাও ব্যক্তি নজরুলকে চিনেন, ওরা জানেন আমি আইনজীবী। অনেক সময় এরকম হয় আমি ওদের কল রিসিভ করতে পারি না, কিন্তু এটা আমার রুটিন ওয়ার্ক। আমার নাম্বারটা সেভ না থাকলে আমি তাদেরকে ফোন ব্যাক করি এবং ওনারা চিনেন ব্যক্তি নজরুল। আল্লাহ যদি চায়, আপনাদের দোয়া আমার পাশে আছে, আমার মা বাবা দোয়া আছে, অবশ্যই শুধু সংসদ সদস্য না, আপনারা ব্যক্তি নজরুলকে মন্ত্রী হিসাবে দেখতে পারবেন। এবং আমি যখন মন্ত্রী হব তখনও পলাশের জনগণের ফোন আমি রিসিভ করব, রিসিভ করতে না পারলেও তাদেরকে ব্যাক করব। এইটা ইতিমধ্যেই পলাশের জনগণ ব্যক্তি নজরুল সম্বন্ধে তাদের এই ধারণা জন্মিয়েছে। এটা আমার মুখের কথা না, আপনি যদি সশরীরে যান পলাশের জনগণের সাথে কথা বলেন তখন বুঝতে পারবেন। তাদের কথা হয়তো আরো নিজের কথা নিজে কি বলবো, ওনারা তখন ওনাদের কথা শুনলে বুঝতে পারবেন যে ব্যক্তি নজরুলের গ্রহণযোগ্যতা পলাশের জনগণের
কাছে কতটুকু। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন নিয়মিত শহীদ প্রেসিডেন্ট জার্মান আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর যিনি রাজপথে আছেন, তার ত্যাগ তিতিকার পুরস্কার স্বরূপ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তিনি দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করছেন এবং মাঠ পর্যায়ে গণমাধ্যমের বিভিন্ন বরাতে তার তথ্য বিবরণী ফুটে উঠছে। তার নেতৃত্ব বা তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কেও এলাকাবাসী বা নির্বাচন এলাকার জনগণ বেশ প্রত্যাশা করছেন। এই প্রত্যাশাটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেখা যাবে এবং তাকে যদি দল মনোনীত করে এবং অবশ্যই তিনি জনগণের প্রতি আস্থাশীল রেখে আজকে যে কথাটি তিনি শেষ কথাটি বললেন যে তিনি সবসময় পিপল কানেক্টিভিটি রাখার জন্য, জনগণের সাথে সম্পৃক্ত রাখার জন্য কল ব্যাক করার প্রয়োজনীয়তাটা তিনি উপলব্ধি করেন, এটি তিনি করবেন বলে যে প্রত্যাশাটি করেছেন, এটির প্রতি আস্থা রেখে দল তার ত্যাগের প্রতি গুরুত্ব রেখে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই মনোনীত করবেন বলে তৃণমূল এবং সচেতন মহল মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন করে আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন করে বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আর কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে দেখুন নম্বর কল করলে আজকের আলোচকের কাছে আপনাদের প্রশ্ন পৌঁছে যাবে এবং জবাবটি আপনারা পেয়ে যাবেন। আর যারা কমেন্টে প্রশ্ন করতে চান, আপনারা ভিডিওর লিঙ্কে যে কমেন্ট করলেও আজকের আলোচকের মাধ্যম দিয়ে কমেন্ট বা যে কোনো আইনি সেবা বা নির্বাচন এলাকার যে কোনো সেবার বিষয়ে যদি কোনো সহযোগিতা পেতে চান, অবশ্যই আজকের আলোচক তিনি সবসময় পাবলিকের প্রতি কনসার্ন, এটিও তিনি তার কাছ থেকে পাবেন বলে আমরা মনে করছি। তিনিও আমাদেরকে এই ধরনের সেবার কথা বলেছেন। সেক্ষেত্রে জনসেবার ভিত্তিতে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন আজকের আলোচক, এটি সবার প্রত্যাশা এবং এটি সবার বিশ্বাস বলেই মনে করা যাচ্ছে, প্রতীয়মান করা যাচ্ছে। দর্শক, সাথে থাকুন, দেখতে থাকুন পদ্মা টিভি 24। আসসালামু আলাইকুম। জি, পলাশবাসীর পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে